আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন যেমন বেশি ছিল, অনুধাবনমূলক প্রশ্ন তত বেশি নয়। জাস্ট 10টি কোশ্চেন নেওয়া হয়েছে। তার ভিতর থেকে কিছু প্রশ্নতে আমি 3 স্টার দিয়ে দিয়েছি, যেগুলো অবশ্যই তোমাকে করতে হবে। আচ্ছা, প্রথমে আমি দুটি পার্থক্যের কথা বলবো। প্রথম পার্থক্যটা হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে তুমি খুবই সহজে এই পার্থক্যটা মনে রাখতে পারো। উদ্ভিদ কোষে 3টা জিনিস বেশি থাকে। এক হলো কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। দ্বিতীয়তে হলো কোষ গহ্বর থাকে এবং আকারে বড়। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ছোট। এরপরে 3 নাম্বার যেটা, সেটা প্লাস্টিক। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। আর প্রাণী কোষে একটা জিনিস বেশি থাকে, সেটা হলো সেন্ট্রিওল। তুমি কি বলবা? উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এরপরে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য বলতে গেলে তুমি প্রথমে নিউক্লিয়াসের কথা বলবা। আদি কোষে নিউক্লিয়াসটি সুগঠিত নয়, প্রকৃত কোষে নিউক্লিয়াসটি সুগঠিত। আদি কোষে কোনো রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। আর প্রকৃত কোষে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। আদি কোষে 70S ধরনের রাইবোজোম থাকে, প্রকৃত কোষে 80S ধরনের রাইবোজোম থাকে। আদি কোষে কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়। 4টি করে পার্থক্য, 2 মার্কের জন্য এনাফ। এরপরে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই উত্তরটা শুরু করার আগে তুমি বলবা যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, সুবিরিন ইত্যাদি থাকে। এরপরে আরেকটা কথা যুক্ত করে দিবা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড, প্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। শেষ সেটার উত্তর। প্লাস্টিডকে রঙের কারখানা বলা হয় কেন? বলা যে প্লাস্টিডের উপস্থিতির কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন রঙে রঙিন হয়। যেমন ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ সবুজ রঙে রঙিন হয়, ফাইকোইরিথিনের কারণে লাল রং হয়, ফাইকোসায়ানিনের কারণে নীল রং হয়, জ্যান্থোফিলের কারণে হলুদ রং হয়, এবং ক্যারোটিনের কারণে কমলা রং হয়। এই জন্য প্লাস্টিডকে রঙের কারখানা বলা হয়, তবে এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে দেখো, ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন? তাহলে তুমি প্রথমে ক্লোরোপ্লাস্টের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সেটাকে বলবা। যে ক্লোরোপ্লাস্টে সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ও কোষস্থ পানি সহযোগে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা হয়। এই জন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর অথবা কিচেন অফ সেল বলা হয়। এরপর দেখো, কোষ রসের উপাদানগুলো লিখো। এটাও আসতে পারে। কোষ রসের উপাদানগুলো কি? বিভিন্ন ধরনের অজৈব লবণ থাকে, আমিষ, স্নেহ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ, বিভিন্ন ধরনের রঞ্জক, পানি, জৈব অ্যাসিড থাকে। এরপরে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? কোষের সকল জৈবিক এবং বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে হলো নিউক্লিয়াস, এবং বংশগতির যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ক্রোমোজোমগুলো, অর্থাৎ টোটাল কোষটাকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটাকে আবার আরেকটা নামে ডাকা হয় কমান্ড সেন্টার অফ সেল। এটা অতটা ইম্পর্টেন্ট না। স্কেলিটাল যোজক টিস্যুকে কোমল অঙ্গগুলোর রক্ষা কবচ বলা হয় কেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্কেলিটাল যোজক টিস্যু মানব দেহের কোমল ও নরম অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত, এগুলোকে যে যান্ত্রিক যে আঘাত থেকে রক্ষা করে, যান্ত্রিক চাপ থেকে রক্ষা করে। যেমন তুমি যদি দৌড়াও, তাহলে আঘাত লাগবে, ফুসফুসে আঘাত লাগার কথা, কিন্তু এই সাইটোস্কেলিটন বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? যে সাইটোস্কেলিটন বা সাইটোস্কেলিটাল যোজক টিস্যুগুলো কোষের, মানুষের কোমল, দুর্বল, নরম অঙ্গ, যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত ইত্যাদিকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এতটুকু বলে দিলে হবে। এবারে ঐচ্ছিক পেশিকে অমসৃণ পেশি বলা হয় কেন? প্রথমে তুমি ঐচ্ছিক পেশির সংজ্ঞা দিবা। যে পেশির কোষগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীদের ইচ্ছাধীন, তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। এবং এই পেশির কোষগুলো আড়াআড়ি ডোরা কাটা দাগযুক্ত, এই জন্য এই ঐচ্ছিক পেশিকে অমসৃণ পেশি বলে। এরপরে হলো অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি কেন বলা হয়? তো যে পেশির কোষগুলোর সংকোচন প্রসারণ প্রাণীদের ইচ্ছাধীন নয়, তাকে অনৈচ্ছিক পেশি বলে। এবং এই পেশির কোষগুলোর আকৃতি মাকু আকৃতি, পেটটা মোটা, প্রান্ত দুইটা সরু, এবং এতে কোনো ডোরা কাটা দাগ থাকে না, এই জন্য এটাকে মসৃণ পেশি বলা হয়। তাহলে ঐচ্ছিক পেশিটা হলো অমসৃণ আর অনৈচ্ছিক পেশিটা হলো মসৃণ। ওকে। এবার হৃদ পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় কেন? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
হৃদপেশির যে কোষগুলো এগুলো ডোরাকাটা দাগযুক্ত, অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু হৃদপেশির সংকোচন ও প্রসারণ প্রাণীদের ইচ্ছাধীন নয়, এই জন্য এটা অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো হওয়ায় হৃদপেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। এরপরে দেখো একটা, ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলা হয় কেন? ঐচ্ছিক পেশির সংজ্ঞাটা দিবা প্রথমে, কি দিবা? যে পেশির কোষগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীদের ইচ্ছাধীন নয়, ইচ্ছাধীন, তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। এই পেশি কঙ্কাল অর্থাৎ অস্থি অর্থাৎ হাড়ের সাথে টেন্ডন নামক এক ধরনের পেশি দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? টেন্ডন দ্বারা। কঙ্কালের সাথে ঐচ্ছিক পেশিগুলো টেন্ডন নামক পেশি দ্বারা যুক্ত থাকে বলেই ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলে। আসসালামু আলাইকুম।